আচ্ছা, মাঝে মাঝে মনে হয় না যে ফেসবুকে কি শুধু এই ধরনের অ্যাগ্রেসিভ মানুষই আছে, ভালো মানুষ অনেক কম? আমার কাছে এসে অনেক সময় অনেক পেশেন্ট বলে যে আই হ্যাভ লেফট ফেসবুক, আমি ছেড়ে দিয়েছি ফেসবুক, ইটস টু টক্সিক। হ্যাঁ, বড্ড ভাব এটাকে মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে যায় মাঝে মাঝে। তো আমার শ্রী দেবশ্রী, ও সাইকোলজির অধ্যাপিকা, তোকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার কি মনে হয় যে মানুষ আজকে এরমভাবে বেশিরভাগই অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে? আমার মনে হয় উত্তরটা নয়। এটা একটা পোর্শন অফ আমাদের সমাজ, একটা সমাজের অংশ, এবং যে অংশটা শান্ত, ভালো, ভালোবাসা প্রিয়, আহ, তারা অনেকে নিঃশব্দে আছে। তারা হয়তো অনেকে ফেসবুকেও আছে এবং তারা বেশি কথা বলে না, চুপ করে, এবং তারাও ভালো জিনিস, ভালো কোনো সংস্পর্শ, ভালো কোনো পোস্ট সেগুলো খুঁজে বেড়ায়, সেগুলো নিঃশব্দে দেখে, কোনো কমেন্ট করে না। আহ, কারণ এটা হতে পারে না যে পুরোপুরি সমস্ত মানুষই খারাপ হয়ে গেছে, এবং এদের মধ্যে অবশ্য যারা অনেকেই ভালো আছেন, যারা ভালো মানুষ, সত্যিকারের মনের ভালো মানুষ, তারা অনেকেই ফেসবুক করেন না, তাদের ফেসবুক করার প্রয়োজন পড়ে না। এবং যারা সত্যিকারেই সুন্দর মনের মানুষ, তারা নিজেদের মধ্যেই মগ্ন থাকতে পারেন, তাদের কোনো অসুবিধা হয় না, তাদের কোনো রকম রেকগনিশন, কোনো রকম দরকার পড়ে না। তারা গান, তারা সুন্দর সাহিত্য, আহ, সুন্দর সিনেমা, এর মধ্যেই মেতে আছেন, নিজেরাই দেখছেন, নিজেরাই মগ্ন থাকেন। স্পিরিচুয়ালি একটা কথা খুব সুন্দর বলা হয় যে স্পিরিচুয়ালিটিতে যে যে মানুষ নিজের সান্নিধ্যে ভালো থাকতে না পারে, একা থাকতে পারে না, সে কারোর সঙ্গেই ভালো থাকতে পারবে না, সেই ক্ষমতা তার নেই। আহ, তো এইখানে তাহলে এই ফেসবুকে এই অ্যাগ্রেসিভনেসের আর কিছু কিছু কারণ আছে, ভেরি ইন্টারেস্টিং। তুমি একটা যদি দেখো, একটা যদি খুব অ্যাগ্রেসিভ বা একটা খুব কঠিন একটা পোস্ট, একটা রূঢ় পোস্ট দাও, সঙ্গে সঙ্গে বহু মানুষ রেসপন্ড করবে। যেখানে তুমি একটা নরম সুন্দর পোস্ট দিলে অত মানুষ এতে যোগ দেবে না। এখানে আমি অনেক দিন আগে বারবার বিভিন্ন জায়গায় পড়েছি যে কোনো কিছু রূঢ়, কোনো কিছু সাংঘাতিক, কোনো কিছু ভয়ানক, সেদিকে আমাদের মানসিক মন খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়, কারণ এটা আমাদের সার্ভাইভালের সঙ্গে যুক্ত। আমি আমার সিকুয়েল উপন্যাসে এই কথাটা বলেছি জার্নালিজমের ক্ষেত্রে। তো যেটা আমাদের এই ধরনের সার্ভাইভালের সঙ্গে লিঙ্ক, যেখানে একটা ভয়াবহ কিছু ঘটছে, কিছু রূঢ় বা কিছু থ্রেটেনিং কিছু ঘটছে, সেটা আমাদের একদম বেসিক ব্রেইন সেন্টারকে, এবং সেগুলো অনেক বেশি স্ট্রং ওপরের সেন্টারের থেকে, সার্ভাইভালের থেকে, সুতরাং সেই দিকে আমাদের নজর চলে যায়। এইবার হচ্ছে কিছু মানুষ এই ধরনের রূঢ় পোস্ট বা রূঢ় জিনিস, বা আমরা, তারা বিশেষভাবে আগ্রহী হয় কেন, এখানে কয়েকটা আরও কারণ আছে। একটা কারণ আমার মনে পড়ে, একটা তোমরা দেখেছো এই মুভিটা, এই ছায়াছবিটা অনেকেই, যেটার নাম ছিল সেটা একটি বিদেশি এলিয়েন, মানে বাইরের একটা এলিয়েনের ওপর রচিত। এবং এখানে এই এলিয়েনটি যখন পৃথিবীতে এসেছিল, প্রেডেটার নাম মুভিটার, তখন সে যেখানে রক্তপাত, যুদ্ধ হতো, অটোম্যাটিক্যালি সেখানে সে অ্যাট্রাক্টেড হতো, সেখানে সে চলে যেত। এই রক্তের গন্ধ, চিৎকার চেঁচামেচি, মারধর, মৃত্যু তাকে অ্যাট্রাক্ট করতো। আমাদেরও কিছু মানুষকে এটা এইভাবে অ্যাট্রাক্ট করে। আজকে প্রতিবেশী দেশে দেখছো কি সাংঘাতিক ঘটনা ঘটছে, সেখানে কিছু মানুষ ন্যাচারালি ভায়োলেন্সের প্রতি আকৃষ্ট হবে, তারা চলে আসবে। কিছু মানুষ যাদের বহুদিন ধরে চাপা ক্ষোভ, কোনো কিছুতে সে বারবার জীবনে মার খাচ্ছে, সমাজের কাছে মার খাচ্ছে, কিছু করতে পারছে না, তারা ছুটে আসবে এখানে তাদের শোধ নেওয়ার জন্যে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন ডায়ানা মারা যায়, প্রিন্সেস ডায়ানা, তখন প্রচুর মানুষ হাহু হাহু করে কাঁদতে দেখা গেছিলো। তখন সাইকোলজিস্টদের প্রশ্ন করা হয়েছিল, এরা তো ডায়ানার সঙ্গে রিলেটেড নয়, এদের সঙ্গে কোনোদিনই ডায়ানার কথা হয়নি, দেখা হয়নি, তাহলে এরা এত কাঁদছে কেন? তখন সাইকোলজিস্টরা বলেছিল অ্যাকচুয়ালি এরা দুঃখী মানুষ, এবং এদের এই দুঃখের বহিঃস্ফুরণ যেটা হচ্ছে, যে এটা যে
বাইরে বেরিয়ে আসছে, এই দুঃখটাই একটা বড় ঘটনার পরিপ্রেক্ষিতে। এখানে তার ডায়নার সঙ্গে পরিচিত হওয়ার কোনো দরকার নেই, তার নিজস্ব দুঃখটা এইভাবে লাভার মতো উদ্গীরণ হচ্ছে। তো সেখানে কিছু মানুষের মধ্যে এই ভায়োলেন্সটা থাকে, এই ভায়োলেন্স সেটা অনেক সময় ইয়েস জেনেটিক। আমি একদিন হয়তো তোমাদের বলবো যে ভায়োলেন্সের পেছনে মানুষের কী কী কারণ থাকে, তখন এই জিনিসটা এই ধরনের স্ফুরণ ঘটতে পারে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা নার্সিসিজম রয়েছে, নার্সিসিস্টিক বহু মানুষ ফেসবুক করে। নার্সিসিজম শুধু নিজেকে ভালোবাসা না, নার্সিসিস্টদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে আমি কন্ট্রোল করব, অন্যের জীবনকে কন্ট্রোল করব। যখন সে দেখে একজন পপুলার হচ্ছে বা ভালো কিছু লিখছে, তখন তার মনে হয় এই লোকটাকে এবার আমি কন্ট্রোল করব, একটু বেড়ে যাচ্ছে, আমি একটু রূঢ় কথা বলবো, এ আমাকে সমঝে চলবে, এ পুরোপুরি আমার কন্ট্রোলে এসে যাবে। এই ধরনের নার্সিসিস্টিক অ্যাটিটিউড একটা থাকছে। আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটাও একজন সাইকোলজিস্টের বিখ্যাত, এটাকে এন্টাইটেলমেন্ট সিনড্রোম হিসেবে উনি বলেছিলেন, সেটা আমি আমার ঋতুরাজের দ্বিতীয় গল্প SMS-এ এই মনস্তত্ত্বটা ব্যবহার করেছি। উনি বলেছিলেন যে এখানে এই সমাজে সবার প্রচণ্ডভাবে সফল হওয়া সম্ভব নয়, সবার মধ্যে সেই ধরনের প্রতিভা নেই। সেই জন্যে কিন্তু তাদের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আছে যে আমি বা কম কিসে, আমি কেন এই সাফল্যটা পাবো না, এই পরিচিতিটা পাবো না। সেই কারণে তাদের এই যে মানসিকতা, এটাকে বলছে এন্টাইটেলমেন্ট সিনড্রোম। আই অ্যাম অলসো এন্টাইটেলড ফর অল দিজ। এইবার সমাজ তো যতক্ষণ না তোমার প্রতিভা থাকবে, তোমার সত্যিকারের ভেতরে জিনিয়াস থাকবে, তোমাকে মেনে নেবে না। সেই জন্য উনি বলেছিলেন এই এন্টাইটেলমেন্ট সিনড্রোম থেকে উঠতে গেলে নিজেকে বদলাও, সমাজকে তুমি বদলাতে পারবে না। সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে যদি সত্যিই তোমার মধ্যে কোনো সেই প্রতিভা বা সমাজের তোমাকে কোনো প্রয়োজনে না লাগে। সমাজ তোমাকে ঘুরেও দেখবে না, সমাজকে তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি নিজেকে চেঞ্জ করো। কিন্তু এখানে খুব ডিফিকাল্ট নিজেকে চেঞ্জ করা। সেই জন্য তার কাছেও লাগছে এন্টাইটেলড, আমি কেন পাবো না, এই লোকটা এরকম লিখেছে, এই লোকটা এত শেয়ার পাচ্ছে, এত ভালো পাচ্ছে, আমি কেন পাবো না, আমি ঢুকে যাব এর মধ্যে। অথবা এর আরেকটা বহিস্ফুরণ হচ্ছে এইভাবে যে এই মানুষটা বিখ্যাত, একে আমি একটু গালাগালি দিই বা এর সম্বন্ধে কিছু লিখি, তাহলে ওই রিফ্লেক্টেড গ্লোরির মাধ্যমে আমাকে লোকে তাকিয়ে দেখবে। এটা তো খুবই কমন। তুমি দেখবে যে সেলিব্রিটিদের এগেনস্টে ফর এ গাদা গাদা পোস্ট, এখানে তাদের যে সাফল্য, তাদের যে পরিচিতি, সেখানটাও ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি শেষে একটা কথাই বলবো, ফেসবুকে এমন বহু মানুষ নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে যারা ভালো কিছু জানতে চাইছে, ভালো কিছু আগ্রহ তাদের, এবং তারা অনেকে আছে এবং ভালো মানুষ আছে। অনেক কিছু এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আজকে জানা যায়। আমি প্রচুর বই পড়ি, কিন্তু তা সত্ত্বেও আমি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, কারণ আমার কিছু কিছু জিনিস যেগুলো আমার খুব পছন্দের, আমি বলেছি অ্যাস্ট্রোফিজিক্স, স্পিরিচুয়ালিটি ইত্যাদি, আমি কোয়ান্টাম ফিজিক্স ইত্যাদি, আমি নাটশেলে মানে ছোট করে বিভিন্ন এই ধরনের সোশ্যাল মিডিয়াম পোস্টের মধ্যে জানতে পারি, যেটার জন্য আমায় হয়তো একটা যেটা পোস্টে জানতে পারলাম হয়তো আমার 10-12টা বই আলাদা করে পড়তে হতো। কিন্তু এখানে জিসটা খুব সুন্দর করে রয়েছে। এই তো আজকেই আমি নিৎসের শেষ জীবনটা নিয়ে পড়ছি। এই নিৎসে সম্বন্ধে তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে ওনার এক বিখ্যাত উক্তি, ইফ ওয়ান কন্টিনিউস টু stare at an abyss, the abyss starts staring at you। মানুষটা খুব হয়তো নীতিবাচক ফিলোসফি বা দর্শনে বিশ্বাস করতেন, কিন্তু মানুষটার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা ছিল। এবং হয়তো এই সমাজটা যেহেতু এতটা রূঢ়, উনি বুঝতে পেরেছিলেন, দুঃখ পেতেন, তাই জন্যে তার ওই চিন্তা ভাবনা ছিল। তো আজকের একটা পোস্টে দেখলাম শেষ জীবনটা তার মানসিক বৈকল্যে তাকে চিকিৎসার মধ্যে কাটাতে হয়, কোল্যাপস করেছিলেন পুরোপুরি। তিনি একটি ঘোড়াকে দেখেছিলেন, সহিস প্রচণ্ড জোরে চাবুক মারতে মারতে নিয়ে যাচ্ছে। উনি তাকে, ঘোড়াটাকে থামিয়ে জড়িয়ে ধরে চোখ দিয়ে ঝরঝর করে তার অশ্রু পড়তে থেকেছিল। এবং ওই যে
ওই যে সহানুভূতির যে একটা বোমা ভেতরে ফেটেছিল, তাতে উনি কোল্যাপস করেছিলেন। তারপর আর কোনোদিনই ভালোভাবে কথা বলতে পারেননি, চিন্তা শক্তিটাও পুরোপুরি চলে গেছিল। কতটা উনি আঘাত পেয়েছিলেন, ভেতরে মনটা কতটা নরম ছিল, এটা আজকে আমি জানতে পারলাম একটি সোশ্যাল মিডিয়াম পোস্টের মাধ্যমে। সুতরাং প্রচুর ভালো জিনিস আছে, আমরা এখানে নস্যাৎ করে দিতে পারি না। ভালো জিনিসটা দেখো, ভালো জিনিসটা স্ক্যান করো, যেখানে তোমাদের, তোমরা যেভাবে ঘুরছো সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটা প্রতি মুহূর্ত নোটেড হচ্ছে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানের ব্যবসার মধ্যে, এবং তারা তোমাকে নোটিস করছে। কিন্তু তুমিও ভালো জিনিসগুলো নোটিস করতে শেখো, এর ভালো জিনিসগুলো নাও। পুরোপুরি এটার ওপর হতাশ হলে হবে না। এই জগৎটা অনেকটাই সোশ্যাল মিডিয়ামের ওপর নির্ভরশীল, অনেকটাই। কোনো খবর যেটা প্রধান সংবাদ মাধ্যমে আসার অনেক আগেই চলে আসবে সোশ্যাল মিডিয়ায়, এবং অনেক কিছু তার মধ্যে এমন জিনিস আসবে যেটা সংবাদ মাধ্যম বলে না। সুতরাং সেগুলো আমাদের জানতেও হয়তো স্ক্রোল করতে হবে, ব্রাউজ করতে হবে।